আলোয় আলোকময়
নমস্কার, দূরদর্শন কেন্দ্র শিলচরের পক্ষ থেকে অনন্ত আনন্দধারা শীর্ষক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা হলো একটা রবীন্দ্র নৃত্য দিয়ে। পরিবেশনায় শিল্পী দেবাঞ্জলি দেবরায় ও সঙ্গীতে পৌলমী চক্রবর্তী। আমাদের আজকের এই বৈশাখী আড্ডায় রয়েছেন শ্রী মনোজ দেব, অর্থাৎ আমাদের প্রিয় মনোজ দা, রয়েছেন শ্রী বিধায়ক ভট্টাচার্য, অর্থাৎ আমাদের প্রিয় বিধায়ক দা, এবং রয়েছে আমি নবরূপা ধর। আচ্ছা, প্রথমে আমি মনোজ দা এবং বিধায়ক দা, আপনাদের দুজনের কাছেই জানতে চাইব আপনাদের সময়, অর্থাৎ আপনাদের ছোটবেলায় নববর্ষটা ঠিক কেমন ছিল? মনোযোগ থেকে শুনি। হ্যাঁ, নববর্ষ, দেখো নববর্ষ আমাদের সময় যেটা ছিল, আমাদের সময় কিন্তু মানে মনোরঞ্জনের ব্যাপারগুলো অত্যন্ত সীমিত ছিল, খুবই সীমিত ছিল। ফলে নববর্ষ আলাদা মাত্রা নিয়ে আসতো, আবার আলাদা মাত্রা নিয়েও আসতো না, কারণ তার একটা একটু অতীত থাকতো। আচ্ছা, অতীতটা কীরকম? চৈত্র মাস শুরু হতেই কিন্তু চড়কের বাজনা, নিশ্চয়ই তোমারও মনে আছে ছোটবেলার কথা। এই হাঁকটা শুনে আর কেউ ঘরে থাকে? দুদ্দার দৌড়, সে দৌড় তো দৌড়। এবং এই যে মানে শিবগৌরীর নাচ বলতাম আমরা, এটা তো মানে দেখতাম না, আমরা গিলতাম, চোখ দিয়ে গিলতাম। ঠিক ঠিক, সত্যি কিনা? আর তারপরে বাড়িতে রিহার্সাল হবে, এটা চালাকাঠ নিয়ে এটাকে আবার ওই খড়গের মতো বানিয়ে একজন দুজন ধরলো, আর যে একদম প্যাকাঠির মতো, পাটকাঠির মতো যে একেবারে রোগা পাতলা, সে উঠলো, উঠে দুজনকে ধরলো চুলে, হরগৌরী প্রাণনাথ, আমরা এদিক ওদিক এদিক ওদিক করলাম। মানে এইগুলো দিয়েই কিন্তু আমাদের মানে নববর্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু হতো। তখন কিন্তু বাংলায় কিন্তু 6টা ঋতু পরিষ্কার বোঝা যেত, একদম একেবারে সুস্পষ্টভাবে স্পষ্টভাবে বোঝা যেত। এবং যেহেতু আমরাও বাংলার ঈশান কোণে, ঈশান বাংলা বলা হয় তো বরাক উপত্যকাকে, আমরাও কিন্তু বুঝতাম। ফলে চৈত্র মাসে যে মানে ফাল্গুন যখন শেষ হয়ে কি বলবো এটাকে, ধরো সন্ধ্যের পরে হালকা একটু ঠান্ডা ঠান্ডা, দিনের বেলা গরম, চৈত্র মাস যখন এলো গরম, এবং তখন থেকেই ধীরে ধীরে হালকা হাওয়াটা শুরু হলো, গরম হাওয়া শুরু হলো। এরপরে ঝড় বৃষ্টি, এটা তো একেবারে সময়ের সঙ্গে সঙ্গেই আসবে সব। এই যে আসতো, এবং তারপর হাড়ি বিশু মহাবিশু, এই হাড়ি বিশু মহাবিশুগুলো, এবং তখন হাড়ি বিশুর দিন কিন্তু আমাদের মাছ মাংস ডিম টিম খাওয়ানো হতো। কেন না, হাড়ে হাড়ে সব মানে হাড়ে মজ্জায় নাকি সব খাবারগুলো ঢুকবে হাড়ি বিশু। আচ্ছা, এই হাড়ু বিশু মহাবিশুর ব্যাপারে আমরা একটু পরে আসছি, পরে বলা যাবে। এবারে বিধায়কদার পালা। আপনার ছোটবেলায় ঠিক নববর্ষটা কেমন ছিল সেই বিষয়ে আমাদের একটু ভীষণ, যেটা মনোজদা একটু আগে যেটা বলছিলেন, যে আমাদের সময় আনন্দের উপকরণ খুব কম ছিল, তো তার মধ্যে আমার ছোটবেলাটা কেটেছে চা বাগানে। মানে শহরে যেটুকুও ছিল, শিলচর শহরে, তার তুলনায় তো অনেকটাই কম ছিল। এই এক একটা উৎসব কিন্তু আমাদের সারা বছরের খুশির কি বলবো খোরাক। এবং মনে আছে আমার, এই যেটা আগে কথা হচ্ছিল যে শিবগৌরীর আশা বাড়িতে বাড়িতে, আমরা কিন্তু শিবগৌরী যেই আওয়াজটা পেলাম, বাংলা ঢোলের আওয়াজটা সঙ্গে সঙ্গে এরা যখন এগোচ্ছে হরগৌরী প্রাণনাথ করে করে, তখন কিন্তু আমরা তাদের পেছনে পেছনে আমরা মানে গোটা পাড়াটা আমরা তাদের সঙ্গেই ঘুরে বেড়াতাম। আমরা তার ফাঁকে ফাঁকে কিন্তু পড়াশুনো বা যা যা কাজ আছে আমরা সেইভাবেই আমরা এটাকে গুছিয়ে নিতাম, যাতে ওইগুলো আমাদের মিস না হয়। ঠিক ঠিক ঠিক, ভীষণ আনন্দের। এবং বিধায়ক, একটা কথা বলি, এই যে ভক্তরা যারা আসতেন, মানে অদ্ভুত, হয়তো তেমন পরিশীলিত গলা নয়, কিন্তু সবাই গান গাইতে জানতো। আচ্ছা, হ্যাঁ, সবাই গাইতো। তাদের সন্ন্যাসী থেকে শুরু করে যে সাধারণ ভক্ত, যে প্রত্যেকেই কিন্তু গান গাইতো। সবাই একেবারে মিলেমিশে একাকার হয়ে যেত, সবাই একজোট হয়ে যেত, আর কি সুন্দর, সবাই একজোট হয়ে যেত, সবাই তখন একই দলের। ঠিক ঠিক, ভীষণ সুন্দর। তো আমরা তো এত সময় নববর্ষ নিয়ে অনেক কথাই বললাম, গানের প্রসঙ্গ যেহেতু উঠেই আসলো, আমরা এবারে চলে যাব একটা লোকসঙ্গীতে, শুনবো তন্দ্রা রায়ের কণ্ঠে একটা লোকগান। আজি
বাংলা শিল্প সাহিত্যের সম্ভারে সমৃদ্ধ, এটা আমরা সকলেই জানি। এবং এই শিল্পরই একটা অঙ্গ পটশিল্প। আমরা সকলেই জানি যে পটশিল্প আমাদের এই লোক ঐতিহ্যের একটা ক্যানভাস, যেখানে রং, রেখা এবং গানের মাধ্যমে ফুটে ওঠে ইতিহাস, পুরাণ এবং মানুষের জীবনের অনেক কথা। তো আমি মনোজদার কাছে সেই বিষয়ে একটু জানতে চাইবো। হ্যাঁ, তুমি পটশিল্প নিয়ে কথা বললে। পটশিল্পর পাশাপাশি আরেকটি শিল্প, সেটা হচ্ছে মৃৎশিল্প। দুটো কিন্তু আলাদা। আচ্ছা। পটশিল্পটা হচ্ছে মূলত কাপড়ের উপরে রং তুলি দিয়ে, তুমি যেটা ক্যানভাস বললে ওইটা, এবং সেখানে অনেক পৌরাণিক ঘটনা আছে যেগুলো হয়তো এরা শিল্পীরা এঁকে থাকেন। এই পটশিল্পের দুটো রকম আছে। একটা হচ্ছে লম্বাটে, আচ্ছা, যেটাকে গুটিয়ে নিয়ে চলেন এবং তারপর পুরোটাই খুলে দিলেন, খুলে দিয়ে তারপর কি করবেন, ওই একটা বাঁশের কাঠি, একটা কাঠির মতো আছে, ওটা দিয়ে দেখিয়ে দেখিয়ে তা এরা কখনো সুরে অথবা কখনো কথার মাধ্যমে, মানে অনেকটা কথক ঠাকুরের ভূমিকা তাদের। মৃৎশিল্পটাও কিন্তু পাশাপাশি ওইভাবেই, কিন্তু সেখানে পট নেই, আছে মাটির সরা, হাঁড়ি ইত্যাদি অনেক কিছু। তারপর আমরা যেটাকে ওই যে পিদিম বলি, মানে প্রদীপ যেটাকে, প্রদীপটাকে সাজানো হয়, এইগুলোও কিন্তু বাংলার মানে একটা নিজস্ব সম্পদ। এখন এই পটশিল্প ব্যাপারটা মানে অন্তত বরাক উপত্যকায় তো আমরা দেখতে পাচ্ছি না। দেখেছিলাম, ছোটবেলা দেখেছিলাম এরা গান গেয়ে গেয়ে করতেন, এবং আরেকটা আবার চৌকো ধরনের আছে, এই ছবিটা দেখিয়ে দেখিয়ে এরা গান গাইতেন, বলতেন। এইটা দুটোর মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে। মৃৎশিল্পটা এখনো রয়ে গেছে এবং মৃৎশিল্পীরা ওই যে সরাতে, তারপর প্রদীপের মধ্যে, তারপর আরো সব মাটির যেসব আরো হাঁড়ি টাড়িগুলো আছে, তারপর কলস আছে, কলসি, তার মধ্যে সুন্দর করে মানে এঁকে নানা রকমের অসাধারণ মানে লোকশিল্পের নিদর্শন ছিল এগুলো। মানে আমাদের ছোটবেলাতেও দেখেছি যে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো পুজো হলে যে সমস্ত মাটির যে বাসনগুলো, কলস বা পাতিল, সরা, এগুলো ব্যবহার করা হতো, সেই সবগুলোতে কিন্তু বাড়ির মহিলারা বা পাড়ার মহিলারা কেউ কেউ বিশেষজ্ঞ ছিলেন, কিন্তু সবাই তাতে নিজের মনের মতো করে নিজেদের শিল্প সত্তাটাকে কিন্তু তাতে বার করে দিতেন। অল্প বিস্তর সবাই জানতেন। আমরা যদি একেবারেই অতীতে যাই, তাহলে যতটুকু আমি জানি যে পটশিল্পর ব্যাপারটা কিন্তু মেদিনীপুর অঞ্চলে ছিল, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর অঞ্চলে। সেখানে শিল্পীরা ছিলেন, এরা কিন্তু পট আঁকতেন এবং গল্প শোনাতেন, কিন্তু কালীয় দমন হোক বা ওই যে পুতনা বধ ইত্যাদি অনেকগুলো মানে পৌরাণিক, এরা গল্প শুনিয়ে শুনিয়ে করতেন। এটা একটা ভীষণ, এটাও একটা মনোরঞ্জন ছিল। আচ্ছা, বরাকের মৃৎশিল্প নিয়ে যেহেতু কথাটা উঠলো, এবারে আমরা চলে যাব পানিভরা গ্রামে। আজ আমরা এসেছি ধলাই অঞ্চলের পানিভরা গ্রামে একজন মৃৎশিল্পীর সঙ্গে কথা বলতে। মৃৎশিল্প আমাদের বাঙালি জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, যা আজ বিলুপ্তির পথে। এখন হাতে গোনা কয়েকজন শিল্পী এই পেশায় রয়েছেন। আমরা এসেছি গান্ধীপাল, পানিভরার মৃৎশিল্পী। ওনার কাছ থেকে জেনে নেব যে তাদের এই পেশা কত বছরের। দাদা, আপনাদের এই আমার দাদু করছে, দাদু করার পরে বাবা করছে, বাবার পরে আমরা করতে আছি, এখন আমার ছেলেরা তো এটা করে না। 4 পুরুষ ধরে এটা চলছে। তো ছেলেরা করে না, কিন্তু আপনার ছেলে বা ছেলের বউকে দেখতে একটু সাহায্য করে আর কি। আপনার এই ধ্বজাটা পরবর্তীকালে আপনার ছেলে বৌমা এদের হাতেই দিয়ে যাবেন, তৈরি হচ্ছে এরা। আমরা তো আর কয়দিন আর করবো, এটা তো আমার যদি এরা ভবিষ্যতে রাখে তারা করতে পারবো। কইরা শিলচর হয়েছে, আমরা গোপালগঞ্জ নিয়ে বিক্রি করি। আচ্ছা, এইগুলো তৈরি করতে কাঁচামাল আপনারা কোত্থেকে পান? পাকইবার আছে কাবুগঞ্জ, ওইখান থেকে তারা গাড়ি দিয়ে 1000 টাকা। তারপরে এটা বাড়িতে এনে আপনারা প্রসেস করেন না, এসে আমরা বানাই। এবারে জেনে নেব যে সরার রংগুলো আপনারা নিজেরা বানান নাকি কেনা? মানে সেটা কি আপনাদের দাদু ঠাকুরদা থাকতেও? না, এটা আগে তো আমরা 43 সিটারে আমরা
ই করতাম, ভিজাইতাম, ভিজাইয়া আবার গুতাইতাম পাটায়, আচ্ছা, পাটায় গুতাইয়া গুঁড়ো করতে। গুঁড়া করিয়া এই পরে সে আমরা তারে জাল দিতাম। আচ্ছা, তো রংটা কি আসতো এটা? হ্যাঁ, রংটা কি হতো এটা? ওইটা সব কিছু ওইটা দিয়ে হইতো। হ্যাঁ, এটার মধ্যে রং মিশাতেন? হ্যাঁ, আচ্ছা, ওইটা যেরকম লাল রং, হলুদ, এগুলা। নীল, সবুজ, এগুলো আমরা খোলা পাইতাম। আচ্ছা, আর এখন তো ওই ডিবা, পানি বড়া বাজারে পান না শিলচর থেকে আনতে হয়? না না, রেশনের দোকানে পাওয়া যায়। বাচ্চারা ছবি আঁকে রং, হ্যাঁ হ্যাঁ, সেই ওইটাই রংটা? ওইটাই। তো সেই রংটা জলে পড়লে দুধ না। নষ্ট হবে না? না, আপনার বার্নিশটা দিলে ওইটা এরকম চিকচিক হইব, আচ্ছা, ঢিলা হইব আচ্ছা। বার্নিশটা আর দিলে। যদি আপনার আঁকার সময় কোনো সময় যদি অসাবধানতা বশত কোনো রংটা অন্য রঙে লেগে যায় তখন উঠাবেন কি করে? ওইটারে আবার আমরা যেই যেই কালারটা করি না নি, ওই কালারটা ওইটার উপর দিয়ে দিব, আচ্ছা, তখন ওইটার কালার ঠিক হয়ে আইব। আচ্ছা। আর ছবিটা কি আগে আপনি কাঠ পেন্সিল দিয়ে এঁকে নেন নাকি না না, সরাসরি তুলি দিয়ে? আমি সরাসরি তুলি এত দিয়ে আঁক করব। সূক্ষ্ম, এই যে দুর্গা মায়ের হাত আপনি এঁকেছেন, এত সূক্ষ্ম, এই তুলি দিয়ে করছেন তাই? হ্যাঁ, আমি নিজেই আর্ট করি মনের থেকে? মনের থেকে। আচ্ছা, এই যে দুর্গাটা যে 10 হাত, হ্যাঁ, এখন আমার 10 হাতটা কেমনে মেকআপ করলে আমার 10 হাত হইব, আমার আইডিয়ারে আমি করে দেবো, কোনো হাত করুম না। ওই যে কৃষ্ণ হাতে বাসিটা দিতে লাগে, হ্যাঁ। বা চোখ দিতে লাগে। এই যে কৃষ্ণের হাতে বাঁশি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? কিন্তু আমি, আমার বাবাও করছে, দাদুও করছে, হ্যাঁ, আমার তালুও করছে। তার মানে আপনি দেখে দেখেই শিখেছেন? দেখে 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 তারা বাবার থেকে দেখছে। তো কাগজ পেন্সিলে কোনোদিন আপনি না না, আমি এইসব আঁকিনি। এই সরা শিল্পটা যেটা, এটা আমাদের পুজোর সময় আপনি বললেন, লক্ষ্মী পুজো বা দুর্গা পুজোর সময়, ওই মানে যে বরাক উপত্যকার মধ্যেই আপনার হয় হয়, বিস্তার, মানে কলকাতা বা হ্যাঁ, পশ্চিমবঙ্গে কলকাতা যাওয়ার- ইয়ে ওইদিকে না, বদরপুর, করিমগঞ্জ, ওইসব জায়গায় নেয়। অর্ডার দিলে আমরা এরকম 50টা 100 ওরকম বানিয়ে দিয়ে দিই আর কি। তো তারা একেবারে কমপ্লিট নিব, আচ্ছা, আমরা প্যাক করে দিয়ে দিব, আচ্ছা, এরা কার্টনে বাইন্দা এসে লইয়া যায়। আচ্ছা, নিজে যদি শিলচর নিয়ে বেশি, এটা 150 টাকা, তারা এইটা বেচবো 250 টাকা। আচ্ছা। কিন্তু পাইকারি দাম আছে আমার 150 টাকা, এরা নিয়ে 200-250 বেচবো। ওইটাই ওদের একটা মুনাফা ওরা রেখে দিচ্ছে। কেন গাড়ি ভাড়া আছে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই ট্রান্সপোর্টেশনের একটা খরচ আছে, হ্যাঁ। যাতায়াতের একটা খরচা আছে। তার মানে আপনি বলছেন যে লাভের অঙ্ক খুব না থাকলেও আমরা এই শিল্পটাকে ভালোবেসে আপনারা রেখেছেন। ধৈর্য রাখতাম আর কি, যতদিন পারি। আমাদেরও শুভেচ্ছা আপনাদের সঙ্গে রইল। আপনারা এই সরা শিল্প, আপনাদের এই আরো যেসব মৃৎশিল্প রয়েছে সেগুলো সুন্দরভাবে চালিয়ে যান। আর মানুষ এটা এইসবে নাই। আপনার ছেলেরাও অন্য কাজে আছে, তো কার হাতে এই ভবিষ্যৎ প্রজন্মে এই শিল্পটা দিয়ে যাবেন? দেখি ছোট ছেলে যদি রাখে, বা আমার বাতিজা আছে, বাতিজা শিক্ষা নিয়েছে, তার বাবা করতো, আচ্ছা, তার বাবার থেকে শিক্ষা রাখছে। এবার সরালিয়া গোপালগঞ্জ যায়, আমিও যাই, দুজনেই যাই। তো আমরা আশা করব যে এই শিল্পটা আপনার পরিবারের সূত্র ধরে এই সমস্ত পানিভরা অঞ্চলে ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে সরা শিল্পের প্রচার প্রসার হোক, এর বিক্রি ভাট্টা বাড়ুক, আমরা যাতে আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারি, সবাই আমরা একযোগে এগিয়ে আসি, আর আমরা গান্ধী পালের মতো আরও শিল্পীদের উৎসাহিত করি যাতে এই শিল্পটা আমরা বাঁচিয়ে রাখতে পারি। ধন্যবাদ। এত সময় আমরা শুনলাম শ্রী গান্ধীপাল মহাশয়ের কথা। যদিও তিনি খুব একটা আশাবাদী নন, তবুও আমরা আশা রাখছি যে এই শিল্প যেন বেঁচে থাকে অবশ্যই। আমাদের অন্তরে, আমাদের প্রাণে, এবং ভবিষ্যতেও যেন তার প্রসার হয়। এবং এই মাটির গন্ধেই আমরা এবারে চলে যাব আমাদের পরবর্তী নিবেদনে। রয়েছে এই অঞ্চলের একটি বিশেষ নাচ, ধামাই, পরিবেশনায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা। তারে দেখলে নয়ন
জ্বালা হাগো কদম তলি কাজল বরণ কালা শ্যামের গোলে বনমালা হাগো কদম তলি কাজল বরণ কালা
দিদি, আপনার যে নাট্য জীবনের সূত্রপাত ঠিক কিভাবে হয়েছিল, বা আপনাদের যে ঘরের যে পরিবেশ ছিল, নাট্যময় পরিবেশ, আপনার বাবা মা দিদি দাদা ভাই সবাই নাটকের সাথে যুক্ত ছিলেন, তো সেই বিষয়ে আপনার কাছে আগে একটু জানতে চাইবো। দেখো, একটা গাছে যখন ফুল ফোটে তখন তো একটা ফোটে না, আস্তে কলি থেকে সে আবার ফোটে, আবার আরেকটা কলি থেকে সে ফোটে। তো সেইভাবে প্রত্যেকটা পরিবারই এক একটা ধারায় ওইভাবে ফুটে ফুটে আসছে। তা আমরা ছোটবেলা থেকে দেখেছি। আর আমি জানি যে একটু বড় হয়ে জেনেছি, ছোটবেলা তো আমরা এতটা মার কাছে বাবার কাছে যা শুনতাম, মা বড় মাসি শ্রদ্ধেয়া স্বর্গীয়া যোগমায়া ব্যানার্জি, ওনারা দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। আচ্ছা, তখন সেই মুহূর্তে ঝাঁসি ব্রিগেড বলে একটা নারী বাহিনীর তৈরি করা হয়, ওই তখন স্বাধীনতার সময়। সেই ঝাঁসি ব্রিগেডের আর্থিক সাহায্যের জন্য আমাদের বড় মাসি তখন ওই আমাদের মা এবং অনেক বন্ধু বান্ধবীদের নিয়ে মা একটা নাটক করেছিলেন। নাটকের নামটা আমি ভুলে গেছি। সেই নাটকটা হয়েছিল, তখন তো মঞ্চ এরকম ছিল না, মঞ্চটা ছিল যখন ওনারা গিয়ে বললেন যে ওরিয়েন্টাল সিনেমা হলের মালিক ছিলেন সুখময় সিংহ। সেই সুখময় সিংহ আবার বড় মাসিদের এই স্টেপটা খুব প্রশংসা করেছিলেন। তা ওনারা চাইলেন যে আপনার ওরিয়েন্টালের একটা যদি আপনারা কোনো মতে একটা মঞ্চ একটা সুবিধা করে দেন। উনি সঙ্গে সঙ্গে সিনেমা হলের মঞ্চ দিয়ে দিলেন। আর সেইখানে আমার মা প্রথম এই করেছিলেন চরিত্রটা, এবং সেই জন্য মাকে বরাক উপত্যকার প্রথম মহিলা অভিনেত্রী বলা হয়। সেটা কত সালে দিদি? এই সালটাই তো আমি ভুলে গেছি, আমি তো আচ্ছা, এখন আচ্ছা। ভুলে যাই সব। আচ্ছা দিদি, আপনার কাছে এখন যেটা জানতে চাইবো সেটা হলো এই যে আগের সময়ে এবং এখনকার যে সময়ে নাটকে বিশেষত মহিলাদের মেয়েদের সুযোগ সুবিধা নিয়ে কি পার্থক্য আপনি লক্ষ্য করছেন, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো। এখনের যে সময়, সে সময় থেকে ওই সময়টা আমরা তো দেখেছি, তার আগেরটা তো আমরা দেখিনি, কিন্তু শুনেছি। তো এই যে পর্যায়গুলো, সেই পর্যায়ে হাঁটতে 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 মানুষ হাঁটতে হাঁটতে একটা পাহাড়ে ওঠে। আমাদের সময়ে ঠিক অতটা বাধা ছিল না, কিন্তু আমরা ছোট বলে সেটা বুঝিনি। কিন্তু এখন যেমন মায়েরাও এগিয়ে আসছেন, নাটকের অভিনয় করছেন, করছেন, আমাদের সময়ে সেইটা এতটা ছিল না। তো আপনার মতে দিদি, আজকের মেয়েরা একটু হলেও আগের সময়ের তুলনায় একটু হলেও বেশি সুবিধা পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে এই নাট্য জগতে, তাই তো? আচ্ছা দিদি, আপনি তো অনেক বিশেষ সম্মানে সম্মানিত, আমরা সকলেই জানি। তো সেই অনুভূতির কথা যদি আপনি আমাদের কিছু বলেন। অনেক জায়গায় পেয়েছি, অনেক আদর সম্মান পেয়েছি, এটার অনুভূতি তো থাকবেই, সবার মনে দিয়ে একটা আনন্দের অনুভব তো হবেই, ওইটুকুই। আর বারে বারে এটাই তখন মনে হয় যে না, আমাকে আরও কাজ করতে হবে। আচ্ছা দিদি, সম্প্রতি আপনি কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন? আজকের প্রজন্মর সায়ন, ও আমাকে ছোট থেকে পিসি পিসি বলে, আমাকে বললো যে এবার তোমাকে আসতে হবে। আমি বললাম কেন, তোমরা নাটক করছো? বলে না, তোমাকে এবার আসতে হবে, আমাদের একটা ভালোবাসা তুমি নিয়ে যাবে। এরকম করলে ফোন করলো। তারপরে 3-4 দিন পরে আমি এলাম,
এসে না, তারপরে তো পত্রিকাতেই দেখলাম, দেখে তো এলাম, আসার পরে ওরা ওই সম্মাননাটা দিল আর কি। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার না হয় মিষ্টি মুখ করার পালা। বেশ বেশ। বাহ, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, হ্যাঁ? দাঁড়াও, তোমাকে সাহায্য করছি। আচ্ছা, দিদি যেহেতু রয়েছে, আমরা দিদিকে দিয়ে শুরু করি। হ্যাঁ, দিদিকে দিয়ে মনোজদা, শুরু। বিধায়কদা একটু এগিয়ে দাও, দিবেন। একটু এগিয়ে দাও। দিদি আপনার দিয়ে শুরু হোক। এবার নাও, তোমরা নাও। নাও বিধায়ক, তুমি নাও, নাও, নাও। তুমি নাও। বাহ, আমাকে না বললেই আমি নেব, অসুবিধে নেই। ধরো ধরো ধরো, তুমি একটা খাও। আমি না হয় একটু পরেই খাবো। আচ্ছা, আমরা এত সময় তো কথা বললাম, এবার আবার গানে ফিরে যাব। হ্যাঁ। তো বাংলা গানের একটা নতুন সংযোজন হলো বাংলা ব্যান্ডের গান। আমরা আমাদের যে এই প্রজন্মের সকলেই ব্যান্ডের গান শুনতে ভীষণ পছন্দ করি। তো এবারে আমরা চলে যাব যাযাবর ব্যান্ডের একটা গানে। ঝিপি ঝিপি মেঘ জমে আকাশে, তার ভেজা ভেজা গন্ধ যে বাতাসে উঁকি দিয়ে চলে যায় হারালে, মন ভেজা কাকে হয় হাতে বাড়ালে। ইচ্ছে করছে তোমায় ছুতে, মেঘ যাচ্ছ মিশে যে নিঃশ্বাসে, কৃষ্ণ কালো সেই চোখে। তাই নামছে বৃষ্টি আজ চারপাশে, তাই নামছে বৃষ্টি আজ চারপাশে। ঝিপঝিপি মেঘ জমে আকাশে, তার ভেজা ভেজা গন্ধ যে বাতাসে উঁকি দিয়ে চলে যায় হারালে, মন ভেজা কাকে হয় হাতে বাড়ালে। ইচ্ছে করছে তোমায় ছুতে, মেঘ যাচ্ছ মিশে যে নিঃশ্বাসে, কৃষ্ণ কালো সেই চোখে। তাই নামছে বৃষ্টি আজ চারপাশে, তাই নামছে বৃষ্টি আজ চারপাশে। আকাশ তুমি বড় একা, যদি তারা না ফোটে রাতে, বাতাস তুমি বয়ে বেড়াও মেঘেতে নিয়েই সাথে। বনে ছুটে যায় মন আমার, শরতের শিউলি ফুলে বাহার, কাছে পেয়ে ঠোঁট দুটো নির্ভর, মন চেনা চেনা গন্ধতে ভরা। খুঁজছি তোমায় আশেপাশে, মেঘ পড়ছো পাতায় শিশির হয়ে, চলছে স্বপ্ন তোমায় ঘিরে। তাই যাচ্ছে হিমেলা বাতাস বয়ে, তাই যাচ্ছে হিমেলা বাতাস বয়ে। আকাশ তুমি বড় একা, যদি তারা না ফোটে রাতে, বাতাস
সাথে কাশবনে ছুটে যায় মন আমার, শরতের শিউলি ফুলে বাহার, কাছে পেয়েও ঠোঁট দুটো নির্বাক, মন চেনা চেনা গন্ধতে ভরা থাক। খুঁজছি তোমায় আশেপাশে, মেঘে পড়ছো পাতায় শিশির হয়ে, জমছে স্বপ্ন তোমায় ঘিরে, তাই যাচ্ছে হিমেলা বাতাস বয়ে, তাই যাচ্ছে হিমেলা বাতাস বয়ে, তাই নামছে বৃষ্টি আজ চারপাশে, তাই নামছে বৃষ্টি আজ চারপাশে। আমাদের আজকের এই আড্ডাটা আরও জমে উঠবে, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন যাযাবর ব্যান্ডের শিল্পী শ্রী অভিজিৎ নাগ। স্বাগত জানাই অভিজিৎকে। আচ্ছা, আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইবো, এই যাযাবর ব্যান্ডের জন্ম বৃত্তান্ত নিয়ে কিভাবে ঠিক শুরু হলো? সালটা ছিল ঠিক 2005 সাল, আর তারিখটাও বেশ মজার। আমাদের যখন ব্যান্ডের ফার্স্ট আমাদের পারফরমেন্স হয়, সেই দিনটি ছিল 5-5-5। আচ্ছা, সো 555 আমরা মেনে, হ্যাঁ, আমাদের সেই যাযাবরের যাত্রা শুরু হয়। আর যাযাবর কেন নামকরণের পেছনেও একটা রিজন আছে। তার পেছনে হলো সেই সময়কালে পাশ্চাত্য সুরে যে বাংলা গান করা যায়, সেই ধারাটা কেউ নিয়ে আসতে পারেনি। বরাক ভ্যালিতে মূলত পাশ্চাত্য সুরে বাংলা ব্যান্ডের যদি কোনো সৃষ্টি হয়ে থাকে, সেই আমাদের হাত ধরেই হওয়া। সেটা আমরা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে সেই স্বীকৃতিটা পেয়েছি, বা কিছু আর্টিকেলস বেরিয়েছিল নিউজ পেপারেও, বা কিছু চ্যানেলসেও দিয়েছিল। সো তখন সেই পাশ্চাত্য সুরে যে বাংলা গান করা যায়, সেই মনোবৃত্তি বা মনোভাব কেউ ছিল না কারোর মধ্যেই। তো আমরা তখন খুব বেশি অনুপ্রাণিত হই। পরশ পাথর তখনকার পশ্চিমবঙ্গে কিন্তু চলে এসেছিল, গৌতম চট্টোপাধ্যায় যে ধারাটা শুরু করেছিলেন, ওনার হাত ধরে পশ্চিমবঙ্গতে সেটা শুরু হয়ে গিয়েছিল। ক্যাকটাস, পরবর্তীতে পরশ পাথরের পর ক্যাকটাস, ফসিলস। তো তাদের থেকেই অনুপ্রাণিত হয়ে আমরাও ভাবলাম যে না, আমরা একটা কিছু বরাক ভ্যালিতে পাশ্চাত্য সুরে একটা বাংলা ব্যান্ড একটা আমরা করব, এবং সেই ব্যান্ডে সম্পূর্ণ বাংলা গানই করব। সেই মনোবৃত্তি নিয়েই আমাদের ব্যান্ডের জন্ম। বাহ। তো আপনারা যখন শুরু করেছিলেন, তখন শ্রোতারা মানে আপনাদের গান কি খুব সহজভাবে নিয়েছিলেন, বা না। কি কি সমস্যার আপনারা মানে সম্মুখীন হতে হচ্ছে সেই বিষয়ে যদি একটু বলেন? একদম একদম, খুব সুন্দর প্রশ্ন। সেই বলতে গেলে হ্যাঁ, সেটা বলা হয়নি। যাযাবর কেন নামকরণ হয়েছিল, তখন আমরা যে জোনরেটা আমরা মেনটেন করে গানটা করতাম, যে জোনরের মূলত গানগুলো করতাম, সেই জোনরের সাথে গিটার বা ড্রামস, বেস, হ্যাঁ, তো সেইগুলো তো অবশ্যই দরকার ছিল তখন। তো আমরা যখন গান করতাম, তো সেটা অনেকটা বেশি আওয়াজ বা একটা সাউন্ডের একটা বিষয় আমাদেরকে ফেস করতে হয়েছিল। একদম। তো তার জন্য যে কোনো ঘরে অথবা রুমে করতে গেলে সেটাকে পুরো বন্ধ করে বা ওরকম একটা আবদ্ধ ঘরের মধ্যে আমাদেরকে করতে হতো। আমরা যদি রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতে ওরকম কোনো গান করতাম, তো সেটা শুধু হারমোনিয়াম আর তবলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই না? অথবা কিছু ম্যাক্সিমাম সিতার বা এই সমস্ত যন্ত্রের সাথে। কিন্তু পাশ্চাত্য সুরে গান যখন করতে যাই আমরা, তখন গিটার, ড্রামস ছাড়া সেটা মানে হয়ে ওঠে না। সেই কারণে আমাদেরকে অনেক জায়গা বদলাতে হয়েছিল। আচ্ছা। তো তখন আমরা সবাই ভাবলাম, আমরা তো আজ এখানে রিহার্সেল করছি, কাল কোথাও অন্য জায়গায় করছি, তো এভাবে আমরা শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তাই আমাদের দলের ব্যান্ডের নামটাই আমরা রাখলাম যাযাবর। বাহ, নামকরণের ইয়েটা বেশ একদম। সুন্দর। এবং আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এমনও হয়েছে, কোথাও জায়গা না পেয়ে যাযাবরের প্র্যাকটিসটা একটি গোয়াল ঘরেও হয়েছে। আচ্ছা। তখন সদ্য আমরা কলেজ পাস আউট স্টুডেন্টসরা থাকি, আমাদের বন্ধুরা সবাই মিলে যখন ভাবি, 2005 সাল বলেছি, তখন সদ্য আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তো ওই সময় আমাদের খুব একটা হাতে টাকা পয়সা থাকতো না বা ছিল না। তো তার কারণে আমরা ইকুইপমেন্টস বলতে খুবই আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। একটা শুধু বক্স, তাও সেটার আওয়াজটা খুব একটা ভালো ছিল না। ওটার মধ্যেই আমাদের বেস গিটার
ইলেকট্রিক গিটার, ভোকাল সমস্ত এক বক্সে ঢুকিয়ে একদম আমাদেরকে প্র্যাকটিস করতে। তো আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। আর তাছাড়া যেটা প্রশ্ন রয়েছিল আপনার, যে লোকেরা কিভাবে নিত গানটা, গানটা শুনতে শ্রুতিমধুর লাগতো ঠিকই, কিন্তু কিছু কিছু গানে যখন একটু হাই নোটস বা হাই স্কেলে যেত উইথ ইনস্ট্রুমেন্ট, সেটা মানে একটু লাউড হয়ে যেত। সবসময় তো তখন তো সেই ফ্যাসিলিটি বা সুবিধাগুলো ছিল না যে ঘরের মধ্যে ওভাবে আমরা একটা স্টুডিও টাইপ বানিয়ে প্র্যাকটিস করব যাতে আওয়াজটা বাইরে না বেরোয়। তো ওরকম কিছু ছিল না আমাদের। তো তার জন্য একটু অসুবিধা তো ফেস করতেই হয়েছিল। লোকেরা প্রথমে মানতে পারেনি, কিন্তু ধীরে ধীরে বা ক্রমশ যখন বছরের পর বছর যখন আমরা প্রোগ্রাম করি, বিভিন্ন কনসার্ট করি, বা আরও যখন পাশ্চাত্য সুরে গানগুলো পশ্চিমবঙ্গতে রিলিজ হওয়া বা পুরো ভারতবর্ষতেই রিলিজ হওয়া গানগুলো যখন ছাপিয়ে গেল, সবাই যখন শুনতে পেল, মোবাইলের যখন স্মার্টফোনের ওয়ার্ল্ড যখন পুরো স্টার্ট হয়ে গেল, তখন থেকে এখন তো আর কোনো এগুলো সমস্যা ফেস করতে হয় না। এখন উল্টো আরও লোকেদের শ্রুতিমধুর আরও বেশি লাগে। একদম। তো যেহেতু অভিজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের একটু মিষ্টি মুখের একটু আয়োজনও রয়েছে, তা অভিজিৎকে তো আমরা মিষ্টি মুখ না করে ছাড়তে পারছি না। আমি মনোজদাকে অনুরোধ করব, বিধায়ক আমি একা করব না, সবাইকে আমাদের করতে হবে। সবার হয়ে গেছে, হয়ে গেছে। মিষ্টি মুখ সবার হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। এবার অভিজিতের কাছ থেকে আরে ঠিক আছে, ঠিক আছে। ব্যাস। তো আমি একা খাবো, বাকিরা? হ্যাঁ, না না, আমাদের আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদের হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, আমরা ব্যান্ড নিয়ে তো অনেক আলোচনাই করলাম, আমরা কিন্তু আবারও ফিরে যাব আমাদের সেই নববর্ষের আলোচনায়। তো নববর্ষের পাতে যেমন দই, মিষ্টি, মাছ, মাংস এসব থাকে, তার সাথে কিন্তু তেতোটাও থাকে। তো সেই তেতো খেতে কিরকম লাগে সেই বিষয়ে, বা আমাদের যে হাঁড়ি বিশু, মহাবিশু রয়েছে, সেই বিষয়ে আমি আপনাদের কাছে একটু ছোট্ট করে জানতে চাইব। তেতো নিয়ে আর কিছু বলো না, মানে যখন আমরা জেদ ধরেছি যে আমি খাবো না, তখন শেষমেশ মা এই সান্ত্বনা দিচ্ছেন যে আজকে তেতোটা ভালো করে খেয়ে নাও, তাহলে কালকে পাঁঠার মাংসটা হবে। আচ্ছা, পাঁঠার মাংস, এটা সেই কিন্তু পাঁঠার মাংস সাংঘাতিক। লোভেই শেষমেশ তেতোটা খাওয়া হতো আর কি। না হলে তো আর, যে আমার তো ছোটবেলায় কেটেছে চা বাগানে, তো চা বাগানের কোয়ার্টারগুলোতে প্রচুর গাছপালা থাকতো। এই হাড়ি বিশু, মহাবিশু এবং বৈশাখের 12-13, আমাদের এত অঞ্চলে যেটাকে বারোইয়া তেরোইয়া বলা হয়, এই সময়টাতে না, মানে এটা আমাদের একটা ভীষণ আতঙ্কের সময় ছিল। কারণ চা বাগানের ঘরগুলো পুরোটা পাকা ঘর ছিল না, চারপাশে প্রচুর বড় বড় গাছ, এবং প্রত্যেকবার এই সময়টাতে, মানে কাল বৈশাখীর যে আসল সময়টা, সেই সময়টা কিন্তু ওই 28-29 চৈত্র থেকে যেটা বারোইয়া তেরোইয়া বললাম আমি, ওই সময়টা ধরে আমাদের খুব অনিশ্চিত সময় যেত। এবং মনে আছে সেদিন হাড়ি বিশু, মহাবিশুর সময়ে বাচ্চাদেরকে সন্ধ্যের পরে কেউ বাইরে নিয়ে যেতই না, এরা অবশ্যই বাড়িতে থাকতো। সন্ধ্যের আগে থেকেই একটা প্রস্তুতি মা বাবাদের, যে যদি প্রচণ্ড তুফান হয়, যদি খুব বেশি বাজ পড়ে বা এরকম কিছু হয়, তাহলে তখন স্পেশাল প্রিকশন কিছু নিতে হবে। হাড়ি বিশু, মহাবিশুতে অবধারিত ঝড় বৃষ্টি হবেই হবে। এবারে তার আগে কিছুদিন তো মানে সেদিকে নজরই করতে পারিনি, নজর দিতেই পারিনি। আমরা তো ওই কালীর নাচের পেছনে আর শিবগৌরী নাচের পেছনে দৌড়োদৌড়ি করেছি। দেখতে দেখতে চলে এলো চৈত্র সংক্রান্তি, পরদিন নববর্ষ, সকালে আমাদের অনুষ্ঠান। সাদা কেটস, কাপড়ের জুতো, ওটাকে তো সাবান টাবান লাগিয়ে, ওই যে রংটা সাদা রং লাগিয়ে দিয়েছি, কিন্তু শুকোবে কখন? মানে ঝড় বৃষ্টি, আকাশ মেঘলা, শুক্রবার তো। আর ওই যে কাঁচা উনুন ছিল, মাটির উনুন, তো মাটির উনুনে রেখেছি, একটা দিকে রেখেছি এদিকে, একটা বাঁ দিকে রেখেছি। এবারে বেড়াল মাটির উনুনের পাশে এসে ওই একটু গরমটা নেবে, নিয়ে এসে শোবে, বেড়ালে করেছে, ওর কোনোভাবে ওর গায়ে লেগে বা পায়ে লেগে একটা জুতো পড়ে গেছে মাটির উনুনে। তারপরে আমি তো নিশ্চিন্তে ঘুমিয়েছি। পরদিন ভোরবেলা উঠেছি, সারা রাত ঘুমও হয়নি ভালো করে। দেখ, ভোরবেলা উঠেছি, উঠে আসবো, এসে দেখলাম যা হবার হয়ে গেছে। একটা জুতো একটু শুকিয়েছে সাদা, আর একটা জুতো ছাই লেগে কালো, পুরো কালো। এবং ওটা নিয়েই আমাদের মানে উৎসাহের সীমা ছিল না। ওটা পরেই পায়ে দিয়ে গেছি, গিয়ে দেখলাম আমি একমাত্র নই, আরেকটি ছেলে শুকোতে পারিনি, সে হাওয়াই চপ্পল পায়ে দিয়ে চলে এসেছে। কিন্তু ওই কুচকাওয়াজে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মানে যোগ দিতেই হবে,
সব মিলিয়ে কিন্তু নববর্ষ, সমস্ত কিছু মিলিয়ে। আচ্ছা মনোজদা, আমরা তো আমাদের এই আজকের অনুষ্ঠানের একদম শেষে এসে দাঁড়িয়েছি। তো আজকে যে বিশ্বে যে অস্থিরতাটা তৈরি হয়েছে, যে অশান্তি তৈরি হয়েছে, এবং আজকের এই পুণ্য তিথিতে দাঁড়িয়ে আমরা কি প্রতিজ্ঞা নিতে পারি সেই বিষয়ে যদি আপনি আমাদের একটু কিছু বলতেন। এখন নতুন করে বলার কিছু নেই। আর আজকে যাকে অস্থিরতা বলছি, এই অস্থিরতা কি শুধু আজকেই তৈরি হয়েছে? না, তার তো একটা অতীত আছে। আমরা একটা মানে অস্থির সময়ের মধ্য দিয়ে চলেছি দীর্ঘদিন থেকে, এটা তো সত্যি। তো এখানে রবি ঠাকুরের এবার ফিরাও মোরে কবিতার দুটি লাইন আমার কাছে বড় প্রাসঙ্গিক মনে হয়। হ্যাঁ হ্যাঁ একদম। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। আমরা মানুষ যদি হতে পারি, মেরুদণ্ড সোজা করে যেদিন দাঁড়াতে পারবো, সেদিন সত্যি সত্যি আমরা মানুষের মতো হাঁটবো। এটা দরকার। এবং এই অস্থির সময়ে আমরা সবার জন্যে, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, স্বস্তি আসুক, শান্তি আসুক, সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, আনন্দে রাখুক, মানুষ মানুষকে ভালোবাসুক। এর বাইরে পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। মানুষ মানুষকে ভালোবাসবে। যেদিন সত্যি সত্যি মানুষ মানুষকে ভালোবাসতে পারবে, সেদিন কিন্তু এই পৃথিবী ভীষণ সুন্দর হবে। মনোজদার সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই, বিশ্ব মানবতার জয় হোক, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন।